প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকে আমরা আমাদের দ্বিতীয়তম ক্লাস শুরু করব। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্মের প্রথম অধ্যায়ের সমাজকর্ম বলতে আমরা কি বুঝি, সমাজকর্মের সংজ্ঞা এবং বাংলাদেশের প্রেক্ষিতে সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। তো আমরা যদি প্রথমেই দেখি আমাদের প্রথম অধ্যায়ে কি কি আছে। সমাজকর্মের প্রকৃতি ও পরিধি। প্রকৃতি মানে আমরা সবাই জানি যে সমাজকর্ম বিষয়টা কি এবং এখানে কি কি ধরনের বিষয়গুলো আমরা অধ্যয়ন করব, জানবো, বুঝবো, শিখবো এবং এটার বৈশিষ্ট্য কি, লক্ষ্য উদ্দেশ্য কি এবং এটার আয়তন কতটুকু বড়, এটা হচ্ছে পরিধি। আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে সমাজকর্ম বলতে কি বুঝি অথবা কি বোঝানো হয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং দেখেছি যে সমাজকর্ম মূলত সমাজের মানুষের মঙ্গলার্থে অথবা কল্যাণার্থে কাজ করে থাকে, অথবা সমাজে যারা অবহেলিত, শোষিত, বঞ্চিত মানুষ তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে থাকে তাদের জীবন মান উন্নয়নের জন্য, অথবা তাদের বিভিন্নভাবে সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু সমাজকর্ম কি এই বিষয়টা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, তো আজকে আমরা সমাজকর্মের কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব, যে সংজ্ঞাগুলো আমাদের বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা প্রদান করেছেন এবং এই সংজ্ঞাগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো যে সমাজকর্ম বিষয়টা কি। তো আমরা প্রথমেই আমাদের বইয়ে অনেক সমাজবিজ্ঞানী অনেক সংজ্ঞা দিয়েছেন। সব সংজ্ঞা তো আমাদের আলোচনা করা সম্ভব না সময় স্বল্পতার কারণে। যাই হোক, আমরা কয়েকজন সমাজবিজ্ঞানী অথবা সমাজকর্মের অভিধান অথবা সমাজকর্ম বিশ্বকোষ তাদের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব এবং দেখি যে তারা সংজ্ঞার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে। তো প্রথমে আমরা যার সংজ্ঞা নিয়ে আলোচনা করব সে হচ্ছে ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। সমাজবিজ্ঞানী ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার সমাজকর্মের অনেক সুন্দর ব্যাখ্যা সংজ্ঞা দিয়েছেন। তো তার সংজ্ঞাটা যদি আমরা এখন দেখি, সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তি ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে থাকে।
জ্ঞান দক্ষতা ব্যক্তি সমাজবিজ্ঞানী ওয়াল্টার ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব যে সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনে এককভাবে বা দলীয় তবে ব্যক্তিকে সহায়তা করে থাকে। আমরা সবাই জানি সমাজে আমরা দলবদ্ধভাবে বসবাস করি। তো সমাজকর্মের তিনটি যে মূল নীতি অথবা মৌলিক পদ্ধতি সেটা হচ্ছে ব্যক্তি, দল এবং সমষ্টি। আমরা সমাজে ব্যক্তিগতভাবে সমস্যাগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা করে থাকি, অথবা দলগতভাবে অথবা সমষ্টিগতভাবে। তো এখানে সেই বিষয়টি বোঝানো হয়েছে যে আমরা সমাজের মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য সহায়তা দিয়ে তাকে আমরা স্বনির্ভর অথবা স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারি, এবং সমাজের যে বিভিন্ন ধরনের সামাজিক বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলোতে আমরা ব্যক্তিকে বিভিন্নভাবে সহায়তা করে থাকি। এটা হচ্ছে ওয়াল্টার ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা। এবার যদি আমরা দেখি সমাজকর্ম অভিধানে কি বলা হয়েছে। সমাজকর্ম হলো একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে মনোসামাজিক ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে এবং সকল মানুষের কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে অথবা সামাজিক পরিবর্তন আনতে সহায়তা করে থাকে। সমাজকর্মে অনেক ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ আমরা সবাই জানি যে আমাদের এখন যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এইসব সমস্যাগুলো এখন অনেক ক্রিটিক্যাল অথবা কমপ্লেক্স হয়ে গেছে, যার কারণে আমাদের বৈজ্ঞানিক অনেক ধরনের মেথড গুলোকে এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। যার কারণে আমরা দেখি যে আমাদের এইসব সামাজিক সমস্যা দূর করার জন্য এখন অনেকে বিভিন্নভাবে গবেষণা পরীক্ষা নিরীক্ষা করে সেই সব সমস্যার সমাধানের চেষ্টা করে থাকে। এবং এইসব ক্ষেত্রে আমরা সবাই জানি যে যখনই কোনো একটি সমস্যাকে নিয়ে মানুষ গবেষণা করে অথবা পরীক্ষা নিরীক্ষা করে তখনই তার জন্য বৈজ্ঞানিক অনেক ধরনের বিষয়বস্তুগুলোর সহায়তা অথবা সাহায্যের প্রয়োজন হয়ে থাকে অথবা ব্যবহারের প্রয়োজন হয়ে থাকে, যার কারণে সমাজকর্মকেও বৈজ্ঞানিক বিজ্ঞান অথবা বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা হিসেবে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে।
সমাজকর্ম অভিধানের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে দেখতে পারি যে সমাজকর্ম হলো একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে মনোসামাজিক ভূমিকা পালনে একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে এবং সকল মানুষের কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে অর্থ ও সামাজিক পরিবর্তন আনারে সহায়তা করে থাকে। অর্থাৎ আমরা এখানে এই সংজ্ঞায় মূল যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যবহারিক বিজ্ঞান হিসেবে এটাকে উল্লেখ করা হয়েছে এবং আমরা যে এখন এই সাবজেক্টে যারা পড়াশোনা করছি আমাদের এই সাবজেক্টে যে অনেক ধরনের বৈজ্ঞানিক যে বিষয়গুলো সংযোজিত করা হয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের যে সামাজিক বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অথবা সমস্যাগুলো সমাধানের জন্য বৈজ্ঞানিক অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করতে এখানে উল্লেখ করা হয়েছে। এরপরের সংজ্ঞায় যদি আমরা আসি তাহলে দেখতে পাবো যে আমাদের পরবর্তী সংজ্ঞাটা হচ্ছে সমাজকর্ম বিশ্বকোষ। সমাজকর্ম বিশ্বকোষ তার সংজ্ঞায় বলেছেন, সমাজকর্ম হলো এমন একটি সুসংগঠিত প্রচেষ্টা যা ব্যক্তি ও পরিবারকে সন্তুষ্টির সাথে সামঞ্জস্য বিধানের সহায়তা করে এককভাবে সমষ্টিকে ব্যক্তি ও পরিবারের প্রয়োজন পূরণে উপযোগী করে গড়ে তোলে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের সমাজকর্ম বিশ্বকোষ তার সংজ্ঞায় বলেছে যে সমাজকর্ম হলো এমন একটি সুসংগঠিত প্রচেষ্টা যা ব্যক্তি ও পরিবারকে সন্তুষ্টির সাথে সামঞ্জস্য বিধানের সহায়তা করে একইভাবে সমষ্টিকেও ব্যক্তি ও পরিবারের প্রয়োজন পূরণে উপযোগী করে গড়ে তোলে। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আমরা সুসংগঠিত প্রচেষ্টা, তার মানে হচ্ছে আমরা যে ধরনের পদক্ষেপই নেই না কেন সেটা খুব সুন্দরভাবে এবং পরিকল্পনার মাধ্যমে আমরা নিই। সমাজের সকল মানুষ একসাথে মিলেমিশে আমরা কোনো একটা পরিকল্পনা
অথবা কোনো একটি বিষয়কে নিয়ে আমরা খুব সুন্দরভাবে সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে থাকি। সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তোমার ব্যক্তি ও পরিবার, আমরা সবাই জানি যে আমরা ব্যক্তিগতভাবে অথবা পারিবারিকভাবে সমাজে বসবাস করে থাকি। তো আমরা যেন সমাজে ব্যক্তিগতভাবে অথবা পারিবারিকভাবে একটি সুন্দর সন্তুষ্টির মাধ্যমে জীবনযাপন করতে পারি, সেই বিষয়টা এখানে জোর দেওয়া হয়েছে। তো আমরা এই তিনটি সংজ্ঞা, ওয়াল্টার ফ্রেডল্যান্ডার সমাজকর্ম অভিধান এবং সমাজকর্ম বিশ্বকোষ, এই তিনটি সংজ্ঞার মাধ্যমে আমরা যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি যে মূলত প্রতিটা বিষয় হচ্ছে আমাদের সমাজ এবং সমাজে বসবাসকারী মানুষকে কিভাবে সহায়তা করা যায় অথবা কিভাবে তাদের জীবন মান অথবা সুন্দর একটি পরিবেশ তৈরি করা যায়, সেই বিষয়গুলো এই সংজ্ঞায় উঠে এসেছে। তো যাই হোক, আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে সামাজিক অবস্থা, এখানে অনেক ধরনের সামাজিক বিশৃঙ্খলা, নৈরাজ্যতা, অরাজকতা, অশান্তি, পারিবারিক অনেক ধরনের দ্বন্দ্ব, সংঘাত, এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি অথবা দেখতে পাই। আমরা সকালে উঠে যখন পত্রিকার পাতাটা খুলি অথবা সংবাদের দিকে আমাদের চোখ যায়, তখনই আমরা দেখতে পারি যে সমাজে অনেক ধরনের অসঙ্গতি খবরের কাগজে চলে আসছে অথবা নিউজ হয়ে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে দেখাচ্ছে। আমরা সেসব সামাজিক যে বিষয়গুলোতে সমাজের মানুষ অনেকভাবেই সমস্যাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেই সমস্যাগুলো দূর করার জন্য মূলত আমরা এই সমাজকর্ম সাবজেক্টে আমরা একজন মানুষকে কিভাবে একজন সুনাগরিক এবং সামাজিক এবং তার ভিতরে যে একটি ভালো দিক আছে, সেই দিকগুলোকে আমরা খুঁজে বের করার জন্য তাকে আমরা শিক্ষা দিয়ে থাকি, যে শিক্ষায় সেই সমাজে সকল মানুষকে সে সুন্দরভাবে বিবেচনা করতে পারবে অথবা সবার সাথে বসবাস করার মতো করে একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। তো আমরা যদি এখন দেখি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এটা লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, অথবা কতটুকু এটা ফলপ্রসূ অথবা কার্যকর, আমরা এবার দেখবো আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আমরা জানি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং আমাদের গ্রামীণ জীবন অনেক ধরনের সমস্যা আছে, অনেক ধরনের সামাজিক সমস্যা আছে, অনেক ধরনের অভাব আছে, অনেক ধরনের নৈরাজ্যতা আছে। তো এইসব সমস্যা, সামাজিক যে বিষয় দিকগুলো আমরা যদি দূর করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই সাবজেক্টটাকে খুব সুন্দরভাবে অধ্যয়ন করতে হবে অথবা এই সাবজেক্টের ভিতরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে ভালোভাবে আমাদের অনুধাবন করতে হবে এবং আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে প্রতিটা ক্ষেত্রে আমাদের সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তবে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করা আমাদের পক্ষে সম্ভব হবে। বাংলাদেশের সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা বেশ অনেকগুলো পয়েন্টে আলোচনা করব। তো আমরা প্রথম যে পয়েন্টটা দেখবো সেই পয়েন্টটা হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণ।
দুস্থ অসহায় ও বিপদগ্রস্তদের কল্যাণ সাধন। কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রথম পয়েন্টটা হচ্ছে মৌল মানবিক চাহিদা পূরণ, দ্বিতীয়টা হচ্ছে দুস্থ অসহায় ও বিপদগ্রস্তদের কল্যাণ সাধন, তৃতীয় পয়েন্টটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা সবাই জানি আমাদের মৌল মানবিক যে চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করা আমাদের সবার পক্ষে সম্ভব হয় না। আমরা কি জানি আমাদের কয়টা মৌলিক চাহিদা আছে? আমাদের মূলত মৌলিক চাহিদা ছিল 6টি, এখন আরেকটা যোগ হয়েছে সাথে, যার কারণে এখন মৌলিক চাহিদা হিসেবে 7টি চাহিদাকে আমরা মৌলিক চাহিদা হিসেবে আমরা বিবেচনা করে থাকি। এবং এই চাহিদাগুলো যদি কোনো মানুষের যথাযথভাবে পূরণ না হয়, তাহলে তার যে স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ অথবা বেড়ে ওঠা, সেখানে তার অনেক ধরনের সমস্যা দেখা দেবে অথবা অনেক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। আমরা সবাই জানি যে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং চিত্ত বিনোদন, এই 6টি হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদার সাথে এখন বর্তমানে আমাদের যে সামাজিক অনেক ধরনের বিষয়গুলো অথবা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এখন সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, এটাকেও এখন মৌলিক চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার কারণে এখন আমাদের মৌলিক চাহিদা হচ্ছে 7টি। এই মৌলিক চাহিদাগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষ যথাযথভাবে পূরণ করতে পারে না। অধিকাংশ মানুষই এইসব চাহিদা পর্যাপ্ত পরিমাণে পূরণ করতে না পারার কারণে অনেক ধরনের শারীরিক, মানসিক সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোকে দূর করার জন্য আমরা চেষ্টা করে থাকি যে কিভাবে তাদের এসব চাহিদা পূরণ করা সম্ভব হয়। দুস্থ অসহায় ও বিপদগ্রস্তদের সহায়তা প্রদান অথবা কল্যাণ সাধন। আমরা সবাই জানি যে আমরা মূলত যারা দুস্থ, অসহায়, দরিদ্র, প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদেরকে নিয়ে মূলত এই সমাজকর্ম কাজ করে থাকে। তো এইসব মানুষকে কিভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় অথবা তাদেরকে কর্মসংস্থানের অথবা তাদেরকে কিভাবে সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা জানি যে এই বিষয়গুলোর জন্য বাংলাদেশে এখন অনেক এনজিও অথবা সরকারিভাবে অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে আমরা অনেক সমাজকর্মীরা অথবা এই সাবজেক্ট নিয়ে যারা অনার্স মাস্টার্স করছি আমরা অথবা করেছি, তারা আমরা এখানে কাজ করার সুযোগ পাচ্ছি এবং অনেক সুন্দরভাবে আমরা কাজ করতে পারছি। কর্মসংস্থানের ব্যবস্থা করে বাংলাদেশের অধিকাংশ মানুষ কর্মহীন, কর্মসংস্থানের অভাবের কারণে তাদের পারিবারিক যে চাহিদা সেটা তারা পূরণ করতে পারছে না, অথবা তাদেরও যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করতে পারছে না, যার কারণে তারা অনেক খারাপ কাজ অথবা অন্যায় কাজ অথবা চুরি, চিন্তায়, ডাকাতি অথবা আরো অনেক নৃশংস কাজগুলো তারা করে ফেলছে, যার কারণে সমাজে অনেক ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আমরা মূলত চেষ্টা করি এইসব কর্মহীন অথবা যারা বেকার তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, তাদের সুখী সুন্দর জীবনের একটা ব্যবস্থা অথবা নিশ্চয়তা প্রদান করার চেষ্টা করে থাকি। সামাজিক সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা, জীবনযাত্রার মান উন্নয়ন, অপরাধ ও কিশোর অপরাধ সংশোধন। আমরা যা সবাই জানি সামাজিক সাম্য মানে হচ্ছে একটা ঐক্য, মিল অথবা পরস্পরের সাথে যে একটা সুন্দর বোঝাপড়া, সেটাকে বোঝাচ্ছে। তো আমাদের সমাজে অনেক ধরনের ভেদাভেদ আছে, অনেক ধরনের এরকম
বিষয়গুলো আছে, যে বিষয়গুলোতে আমরা অনেকভাবে আমরা যারা একটু দারিদ্র অথবা যাদের অর্থনৈতিক অবস্থা, তাদের রাজনৈতিক ক্ষমতা নাই, যাদের ওইরকম জনবল নাই, তারা মূলত বিভিন্ন ভাবে সমাজের যারা গুটি কয়েক মানুষ যারা সমাজকে পরিচালিত করে, তাদের মাধ্যমে অনেক শোষণ, অত্যাচার, নির্যাতন, বঞ্চনার শিকার হয়ে থাকে। তো সেসব ক্ষেত্রে আমরা চেষ্টা করি সমাজে এই যে একটা ভেদাভেদ, এই ভেদাভেদ দূর করার জন্য, অথবা সমাজে যে একটি বিশৃঙ্খলা অথবা বিচারের যে একটি বৈষম্য, সেই বৈষম্য দূর করে আমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। একজন পিছিয়ে পড়া জনগোষ্ঠীও যেন তার সাথে যে অন্যায়টা হয় অথবা যে অন্যায়টা করে, সে যেন যথাযথভাবে আইনের মাধ্যমে শাস্তি অথবা আইনের যে বিধানগুলো আছে সেই বিধানের মাধ্যমে যেন তাকে অবশ্যই সেই অপরাধের জন্য বিচার করা হয়, সেটা আমরা চেষ্টা করে থাকি অথবা আমরা নিশ্চয়তা প্রদান করে থাকি। জীবনযাত্রা মান উন্নয়ন, আমরা সবাই জানি যে আমরা সবাই চেষ্টা করি আমাদের জীবনযাত্রাকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এখানে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। আমরা অনেকেই কর্মহীন অথবা অনেকেই আমরা ভালোভাবে আয় উপার্জন করতে না পারার কারণে আমাদের জীবনযাত্রার মান সামনের দিকে না গিয়ে পিছনের দিকে চলে যাচ্ছে, যার কারণে আমরা অনেক ধরনের অভাব অথবা অনেক চাহিদা আমরা পূরণ করতে পারছি না। তো সেই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করে থাকি জীবনযাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে আমরা আমাদের চাহিদা, আমাদের আয় উপার্জনের মাধ্যমে যেন আমরা সুন্দরভাবে এটাকে ম্যানেজমেন্ট করে আমরা সামনের দিকে এগোতে পারি, অথবা আমাদের পরিবারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে গুরুত্বের সাথে আমরা বিবেচনা করে থাকি। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে অপরাধ ও কিশোর অপরাধ সংশোধন। আমরা বর্তমান সময় দেখছি যে আমাদের কিশোর অপরাধ প্রবণতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। অনেক কিশোররাই এমন এমন কিছু অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, যে অপরাধগুলো আমরা যদি দেখি অথবা শুনি আমাদের গা শিউরে ওঠে। তো এইসব কিশোর অপরাধের পিছনে অনেক ধরনের বিষয় কাজ করে থাকে। তো রাজনৈতিক বিষয় থাকে, তারপরে কিছু খারাপ মানুষের সহায়তা, মদত অথবা সাপোর্ট থাকে। তো এইসব ক্ষেত্রে আমরা যে কিশোররা অল্প বয়সে নিজের অজান্তে এসব অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, তাদেরকে সুন্দরভাবে তাদের অপরাধের বিষয়গুলোকে ভালোভাবে তাদের সামনে উপস্থাপন করে আমরা যদি চেষ্টা করি তাদের সংশোধনের জন্য, তাহলে সংশোধন করা আমাদের সম্ভব। এবং অনেক কিশোররাই এইসব কিশোর সংশোধনাগারে গিয়ে তারা আবার নতুন ভাবে তাদের জীবনে তারা ফিরে আসছে, অথবা তাদের অপরাধ থেকে তারা চলে আসছে, অপরাধ করা থেকে তারা বিরত থাকছে। এইভাবে আমাদের বাংলাদেশে যারা অপরাধী অথবা কিশোর অপরাধ, তাদের সংশোধনের জন্য আমরা কাজ করে থাকি। যেমন বাংলাদেশে বেশ সরকারি ভাবে অথবা বেসরকারি ভাবে এখন এরকম অপরাধ সংশোধনাগারের ব্যবস্থা করা হয়েছে অথবা ব্যবস্থা আছে, যেখানে যারা কিশোর কিশোরী তাদেরকে তাদের অপরাধের যে ভুল স্বীকার করার জন্য অথবা অনুধাবন করার জন্য, সংশোধনের জন্য সুযোগ প্রদান করা হয়ে থাকে। সসীম সম্পদের সদ্ব্যবহার। সসীম মানে হচ্ছে সীমিত সম্পদ অথবা নির্দিষ্ট সম্পদ, এবং এই সম্পদটাকে কিভাবে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি অথবা সুন্দরভাবে ব্যবহার করে এখান থেকে আমরা আয় উপার্জন করতে পারি, সেই বিষয়গুলো আমরা শিক্ষা দিয়ে থাকি অথবা
বুঝিয়ে থাকি যে আমার যতটুকু সম্পদ আছে এই সম্পদটাকে যদি আমি খুব সুন্দরভাবে কাজে লাগাই, তাহলে এখান থেকে আমাদের পারিবারিক অনেক চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং এই চাহিদা পূরণ করে আমরা আবার এটার কিছু অর্থনৈতিক মুনাফা আমরা অথবা টাকা পয়সা আমরা উপার্জন করতে পারি। সেইভাবে আমরা গ্রামের মানুষজনকে তাদের বসত ভিটার আশপাশে যে অনাবাদী জায়গা অথবা পতিত জায়গাগুলো থাকে সেই সব জায়গাগুলোতে শাক সবজি ফল মূল অথবা বিভিন্ন ধরনের কাজ করা যায়, যে কাজগুলোর মাধ্যমে আমাদের চাহিদা পূরণ হবে এবং আমাদের কিছু টাকা পয়সা উপার্জন হবে অথবা লাভ হবে, সেই বিষয়গুলো আমরা তাদেরকে বুঝিয়ে থাকি। এবং এইভাবে এখন আমরা দেখতে পারি আমাদের গ্রামাঞ্চলে এখন সবাই তার বাড়ির আঙিনার আশপাশে অনেকভাবেই তার বিভিন্ন ধরনের সবজি ফল মূল অথবা এসব চাষ আবাদ করে তাদের পরিবারের চাহিদাগুলো তারা পূরণ করতে সক্ষম হচ্ছে। জনগণের অংশগ্রহণ, আমরা দেখি আমাদের সমাজের অধিকাংশ জনগণ উদাসীন, গুটি কয়েকজন পুরো সমাজটাকে নিয়ন্ত্রণ করে এবং অধিকাংশ মানুষই তাদের উপর চেয়ে থাকে অথবা তারা যেভাবে সমাজটাকে পরিচালনা করে সেভাবেই তারা সবকিছু মেনে নেয়। এতে করে অনেক সময় দেখা যায় সমাজের খারাপ মানুষরা নেতৃত্বে চলে আসে অথবা যারা সমাজের প্রকৃত মঙ্গল চায় না, ভালো চায় না, তারাই সমাজের নেতৃত্ব স্থানগুলোতেও বসে যায়। এর করে সমাজের অনেক মানুষের অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে সমাজের সকল মানুষ যদি সুচিন্তিত ভাবে অথবা ভালোভাবে চিন্তা ভাবনা করে এইসব বিষয়গুলোতে অংশগ্রহণ করতো অথবা মতামত প্রদান করতো অথবা সমর্থন দিয়ে ভালোভাবে সমর্থন দিত, তাহলে এসব সমাজের খারাপ মানুষগুলো সমাজের নেতৃত্বে আসতে পারতো না এবং সমাজের ক্ষতি করতে পারতো না। এইভাবে আমরা জনগণকে জাগ্রত করে থাকি অথবা সচেতন করে থাকি যেন তারা তাদের অধিকার অথবা তাদের যে সচেতনতা এটা যেন তারা ভালোভাবে কাজে লাগিয়ে বিভিন্ন যে আমাদের রাজনৈতিক সামাজিক যে দায়িত্ব কর্তব্যের যে বিষয়গুলো আছে সেসব বিষয়গুলোতে যেন তারা সমানভাবে অংশগ্রহণ করে এবং তাদের যথাযথ মতামত তারা প্রদান করতে পারে। সামাজিক ভূমিকা পালনের সহায়তা, আমরা সবাই জানি আমাদের সমাজের জন্য সবারই কিছু না কিছু দায়িত্ব অথবা কর্তব্য আছে, কিন্তু অনেকে আমরা সেইগুলোকে এড়িয়ে যাই অথবা অবহেলা করি। কিন্তু আমরা সবাই যদি আমাদের নিজ নিজ সমাজের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি অথবা করার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজে অনেকাংশে অনেক ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে অথবা আমাদের সমাজ আরো সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। এইভাবে আমরা বিভিন্ন ভাবে আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সুপ্ত ক্ষমতার বিকাশ। সুপ্ত ক্ষমতা মানে হচ্ছে যে ক্ষমতা অথবা প্রতিভা অথবা গুণগুলো আমাদের ভিতরে লুকায়িত থাকে অথবা প্রকাশিত হতে পারে না, অথবা আমরা সেই সুযোগগুলো পাচ্ছি না অথবা কেউ আমাদের সুযোগ করে দিচ্ছে না। তো সেই সব ক্ষেত্রে এইসব সুপ্ত ক্ষমতাগুলোকে খুঁজে খুঁজে বের করে আমরা সেগুলোকে আমরা চারিদিকে ছড়িয়ে দিই অথবা প্রকাশ করি, যেন তারা এইসব প্রতিভার মাধ্যমে তারা সুন্দরভাবে তাদের জীবন পরিচালনা করতে পারে অথবা সমাজে তাদের ভালো নাম অথবা পরিচিতি হয়। এবং এইভাবে আমাদের ভিতরে যে ক্ষমতাগুলো আছে, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু সুপ্ত প্রতিভা অথবা ক্ষমতা থাকে। তো আমরা যদি সমাজের সকল মানুষের এইসব সুপ্ত প্রতিভা এবং ক্ষমতা অথবা গুণাবলীগুলোকে প্রকাশ করতে পারি অথবা প্রকাশের সুযোগ দিতে পারি, তাহলে সমাজে
অনেক ভালো ভালো কাজ হবে অথবা সমাজে অনেক উন্নতি হবে। এই কাজগুলো মূলত আমরা করে থাকি। শ্রেণী বৈষম্য হ্রাস করা। শ্রেণী বৈষম্য মানে আমরা সবাই জানি আমাদের অনেকভাবে আমরা মানুষকে বৈষম্য করে থাকি, সেটা শিক্ষার দিক দিয়ে হোক, অর্থের দিক দিয়ে হোক, ধর্মের দিক দিয়ে হোক, জাতিগত ভেদাভেদের দিক দিয়ে হোক। এই যে আমাদের শ্রেণী বৈষম্য, এই শ্রেণী বৈষম্যের কারণে সমাজে অনেক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় অথবা সামাজিক সমস্যা দেখা দেয়। যে শ্রেণীর মানুষ সংখ্যায় বেশি তারাই মূলত সমাজটাকে পরিচালনা করে থাকে, অথবা কম সংখ্যক শ্রেণীর মানুষকে অথবা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে তারা বিভিন্নভাবে শোষণ, অত্যাচার, নির্যাতন করে থাকে। তো এইসব ক্ষেত্রে আমরা যেন সমাজের সকল মানুষকে সমান চোখে দেখি অথবা সমানভাবে বিবেচনা করি, বিচার বিশ্লেষণা করি, তার জন্য আমাদের অবশ্যই শ্রেণী বৈষম্যটাকে দূর করতে হবে, অথবা সমাজের জন্য এমন কিছু উদাহরণ তৈরি করতে হবে যেন আমরা সবাই সমাজে মিলেমিশে বসবাস করতে পারি, যেন একটি আদর্শ সমাজ হিসেবে আমাদের সমাজটাকে আমরা পরিচিত করতে পারি। তো এইভাবে আমরা সমাজকর্মীরা সবসময় চেষ্টা করি আমাদের সমাজটাকে এই শ্রেণী বৈষম্যের যে খারাপ দিকগুলো আছে এই বৈষম্য দূর করে আমরা যেন ভালো দিকগুলো আমরা সমাজে নিয়ে আসতে পারি। নারী ও শিশুদের কল্যাণ। আমরা সবাই জানি বাংলাদেশে নারী এবং শিশুরা অনেক নিরাপত্তাহীনতায় ভোগে, অথবা অনেকভাবে তাদেরকে অত্যাচার, নির্যাতন করা হয়, অথবা তাদেরকে বিভিন্নভাবে শোষণ করা হয়ে থাকে। বিশেষ করে শিশু যদি বলি, বাংলাদেশে ছেলে শিশু এবং মেয়ে শিশুর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা সবসময় ছেলে সন্তান প্রত্যাশী, যার কারণে কোন পরিবারে যদি অনেক বেশি মেয়ে সন্তান হয় অথবা মেয়ে সন্তানের আধিক্য বেশি থাকে, সেখানে আমরা দেখি যে পরিবারে অনেক ধরনের অশান্তি, বিশৃঙ্খলা অথবা স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ দেখা যায়। ইভেন এমনও দেখা যাচ্ছে যে অনেকেই নিজ পরিবারের সবকিছু ছেড়ে তারা অন্যত্র চলে যাচ্ছে। এইভাবে অনেক শিশুরাই অত্যাচার, নির্যাতন অথবা অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে থাকে। আমাদের অবশ্যই বোঝাতে হবে যে শিশুদের সুরক্ষার জন্য অথবা শিশুদের নিরাপত্তার জন্য পরিবারের প্রত্যেক সদস্যেরই সমান দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং প্রত্যেক শিশুই পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। এইভাবে আমাদের শিশু নির্যাতন অথবা শিশুদেরকে যে অবহেলা করে এটা অনেকাংশে দূর হয়ে যাচ্ছে, এবং নারীদের প্রতি যে একটি মনোভাব ছিল সেই মনোভাবটা এখন অনেকটাই কমে গেছে। যেমন নারীদের এখন আর আগের মতো বাল্য বিবাহ হয় না, যৌতুকের জন্য আর আগের মতো অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয় না, অথবা তাদের যে অধিকারগুলো আছে, নারী অধিকার, সেগুলো সুন্দরভাবে এখন তারা পাচ্ছে। নারীরা এখন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, তারা এখন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা পুরুষের সাথে সমমর্যাদায় তারা অনেক দক্ষতার সাথে তাদের কাজগুলো করতে পারছে। তো মূলত এই বিষয়গুলোতে আমরা অনেকভাবে আমরা তাদেরকে উৎসাহিত করে থাকি, অথবা আইনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তাদের জন্য সহায়তা করে থাকি। তো যাই হোক, আরো অনেক লক্ষ্য উদ্দেশ্য ছিল, তো সবগুলো এখন এই ক্লাসের মধ্যে আলোচনা করা সম্ভব না। তো আমরা আজকে এই পর্যন্ত থাকছি। আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে আমাদের বাংলাদেশে যে সামাজিক প্রেক্ষাপট, এই সামাজিক প্রেক্ষাপটের কথা অথবা বিবেচনা করে অবশ্যই আমাদের এই বিষয়টাকে প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংযোজন করা দরকার, যেন আমরা সামাজিকীকরণের মাধ্যমে সমাজে বসবাস করে যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, নিয়ম নীতি আছে, মূল্যবোধ আছে, প্রথা আছে, আইন আছে, সেইগুলো যেন আমরা ভালোভাবে শিখতে পারি, বুঝতে পারি, তবে আমাদের সমাজের পরিবর্তনটা সুন্দরভাবে হবে, অথবা আমাদের সামাজিক যে অগ্রগতি সে আরো বেশি ত্বরান্বিত হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আমরা চেষ্টা করব আমাদের এই ক্লাসগুলোকে মনোযোগের সাথে দেখার জন্য, শোনার জন্য, এবং অবশ্যই নোট করে রাখবে, যেন পরবর্তীতে আমরা যখন সরাসরি আমরা ক্লাসের মাধ্যমে যখন ক্লাস দেব, তখন যখন তোমাদেরকে আমরা ধরবো যে ক্লাস নাম্বার 2-তে আমি কোন বিষয়গুলো পড়িয়েছিলাম, সেগুলো যেন তোমরা সুন্দরভাবে বলতে পারো। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।